হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাস করব তোমাদের ক্লাস 10 এর লেসন 2 যে পোয়েমটা আছে ফিবল, রিটেন বাই র্যালফ ওয়ালডো ইমারসন। বানানটা ভালো করে পড়বে, র্যালফ RALPH, র্যালফ ওয়ালডো WALDO, ইমারসন EMER, এমার SON, সন, এমারসন। কারণ পোয়েটের নাম যদি লিখতে দেওয়া হয়, প্রশ্ন যদি আসে, এমসিকিউতে এর তো কোনো অসুবিধা নেই, নামটা মুখস্থ রাখতে হবে, কিন্তু যদি প্রশ্নে আসে তখন বানানটা ভুল লিখলে কেটে 0 দিয়ে দেবে। তাই বানান যেন ভুল না হয়। আচ্ছা, এই কবিতাটা তার জিসটা কি সেটা যাওয়ার আগে অথরের সম্বন্ধে দু এক কথা তোমাদের বইতে যেটা বলা আছে আমরা দেখি কি বলা আছে না। র্যালফ ওয়ালডো এমারসন 1803 to 1882, মানে 1803 থেকে 1882 হচ্ছে ওনার লাইফ স্প্যান, জীবনকাল। was an American essayist। আচ্ছা, শব্দটিকে আমেরিকানই বলবে, আমেরিকান বলবে না। লেকচারার অ্যান্ড পোয়েট। আমেরিকান এসেইস্ট মানে একজন ব্যক্তি যিনি আমেরিকায় জন্মগ্রহণ করেছেন এবং যিনি এসে লিখেছিলেন, মানে প্রবন্ধ লিখেছিলেন, তাই তিনি এসেইস্ট। তাহলে এসেইস্ট কাকে বলে? যিনি এসে লেখেন। লেকচারার, উনি লেকচার দিতেন, অর্থাৎ কলেজে বা বিশ্ববিদ্যালয় যে কোনো কোথাও উনি পড়াতেন, তাই জন্য লেকচারার। এবং পোয়েট অর্থাৎ একজন কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, তার বিখ্যাত কবিতাগুলো হলো কনকার্ড হাইম অ্যান্ড ব্রহ্মা। কনকার্ড হাইম এটা একটা ছন্দবদ্ধ একটা রচনা, হাইম কথাটার মানে ছন্দবদ্ধ শ্লোক এই টাইপের। কনকার্ড একটি স্থান, সেই জায়গাকার কৃষকরা তারা যে সংগ্রাম করেছিল সেই সম্বন্ধে এই কনকার্ড হাইম। আর ব্রহ্মা, ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা, এই নামটা সম্বন্ধে সকলেই পরিচিত। তো এইগুলো তার বিখ্যাত কবিতা। এখন পোয়েমের যে বেসিক ক্যারেক্টারিস্টিক বা জিস্ট সেটা ডিসক্রাইব করবার জন্য তোমরা দেখবে ব্লু কালার দিয়ে তোমাদের টেক্সট বুকে 2-3 লাইন বলা আছে। এখন তোমরা যারা এর আগের ক্লাসে ভাব সম্প্রসারণ করেছো তারা একটা ছোট্ট কবিতা পেয়েছো ভাব সম্প্রসারণের জন্য। সেটা হচ্ছে যে তোমরা দেখেছো যে রবি যখন অস্তাচলে চলে যাচ্ছেন, তখন তিনি জগৎকে জিজ্ঞাসা করছেন যে কে লইবে মোর কার্য। তো তখন উত্তরে কি হচ্ছে দেখা যাচ্ছে যে কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। সম্পূর্ণ জগৎ চুপচাপ, কেউ কোনো উত্তর দিচ্ছে না। তখন একজন বলছে মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি। এই 4টে লাইনের জিস্ট যদি বুঝে যাও, এখানেও সেই একই কথা বলা আছে। অর্থাৎ যে একজন বড় বিশাল আকার তিনি যখন তার কার্য থেকে বিরতি দিচ্ছেন, পরদিন আবার আসবেন, তো তিনি বলে যাচ্ছেন যে আমার কাজটা ছিল আলো দেওয়া, সেটা কে করবে? সমস্ত জগতে কেউ সাহস করে কিছু বলতে পারছে না। ছোট্ট মাটির প্রদীপ সে বলল যে দেখুন স্বামী, আমার যেটুকু সাধ্য, মানে আমার যতটুকু আলো দেওয়া সম্ভব আমি আমার। তার মানে সূর্যের এবং প্রদীপের প্রত্যেকের নিজস্ব ইম্পর্টেন্স আছে, অর্থাৎ প্রত্যেকের নিজস্ব গুরুত্ব আছে, সে ক্ষুদ্র হোক অথবা বৃহৎ হোক, আকার নয়, তার কর্মে তার। এই কবিতাটায় এটাই বোঝানো হয়েছে। মাউন্টেন আর স্কুইরল। মাউন্টেন মানে পর্বত, মানে বিশাল আকার, আর স্কুইরল মানে ছোট্ট ক্ষুদ্র। তো স্কুইরল সে তুচ্ছ নয়। স্কুইরল তুচ্ছ হবে কি করে? স্কুইরল কি কাজ করেছিল? যখন সেতু বন্ধন হয়েছিল স্কুইরল তখন সাহায্য করেছিল। অতএব স্কুইরল কি করে তুচ্ছ হতে পারে? তো স্কুইরল এন্ড মাউন্টেন। The poem describes a conversation between the squirrel and the mountain. Squirrel মানে কাঠবিড়ালি আর মাউন্টেন মানে পর্বত। দুজনের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। কনভারসেশন মানে মানে বার্তালাপ হচ্ছে, মানে কথাবার্তা হচ্ছে। তো সেটা ডিসক্রাইব করছে এই পোয়েমটা। অর্থাৎ কবি স্কুইরল এবং মাউন্টেন দুজনেকেই
পার্সনিফাই করেছেন, তাদের মধ্যে ব্যক্তিত্ব আরোপ করেছেন, এবং তাদের মধ্যে যে বাদানুবাদ সেটার মধ্যে দিয়ে সৃষ্টির এই সত্যটা প্রকাশ করছেন যে কেউ তুচ্ছ নয়, ক্ষুদ্র হতে পারে কিন্তু তুচ্ছ নয়। দ্য স্কুইরল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, লিভিং অর নন লিভিং, সে জীব হোক বা অজীব হোক, বিগ অর স্মল, বড় হোক বা ছোট হোক, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তারা যে আছে তাদের প্রত্যেকের থাকার কোনো না কোনো কারণ আছে, তাদের প্রত্যেকের কোনো না কোনো কর্ম আছে। এটাই এই কবিতাটা বলতে চেয়েছে, যেটা আমরা সূর্য এবং প্রদীপের এক্সাম্পল দিয়ে বুঝলাম। এবার কবিতাটা লাইন বাই লাইন স্টাডি করা যায়। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইড হ্যাড এ কোয়ারল, খুব সুন্দর একটা ছন্দ আছে দেখো। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরল হ্যাড এ কোয়ারল, স্কুইরল কোয়ারল, মানে মাউন্টেন পর্বত, টি, দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরল কেন বলছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে দেখো তোমরা জানো আর্টিকেল নির্দিষ্ট করে যেটা বোঝানো হয় সেটা সেখানে দা বসে, কোনো ঝামেলা নেই। মানে পর্বত টি এবং স্কুইরেল টি, হ্যাঁ, মানে ট দিয়ে যে শব্দগুলো বাংলায় বোঝানো হয়, ইংরেজির টি দিয়ে যে আর্টিকেলটা সেটা সেখানে বসে। হ্যাড এ কোয়ারল, অর্থাৎ তাদের মধ্যে একটা বাদ বিবাদ হয়েছিল, আমি ঝগড়া কথাটা ইউজ করছি না, বাদ বিবাদ কথাটা বলছি। And the former called the latter little prig, হ্যাঁ, মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরল, অর্থাৎ মাউন্টেন হচ্ছে প্রথমজন, ফর্মার, হ্যাঁ, আর ল্যাটার হচ্ছে স্কুইরল। তো ফর্মার কল্ড দ্য ল্যাটার, প্রথমজন দ্বিতীয় জনকে বলল, প্রথমজন পরের জনকে বলল, কি বলল না, লিটল প্রিগ, প্রিগ কথাটা মানে যে নিজেকে মোরালি কারেক্ট হিসাবে লোকের সামনে প্রকাশ করতে চায়, সেটা এটার মানে। আর লিটল কেন কথাটা ইউজ করলো, কারণ একটা স্কুইরল তার আকার একটা পর্বতের কাছে কিছুই নয়। তো এটা বলার পর বান রিপ্লাইড, এখানে বান বলতে কার কথা বলা হয়েছে, ওই যাকে মাউন্টেন লিটল প্রিগ বলে সম্বোধন করেছে তাকেই বান বলে সম্বোধন করেছেন কবি, অর্থাৎ লিটল স্কুইরল। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নো ডাউট, তুমি প্রচুর বড়, কোনো ডাউট নেই, এতে সন্দেহ নেই কোনো। বাট অল সোর্স অফ থিং অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, কিন্তু ওয়েদার আবহাওয়ার মধ্যে সবকিছুকে নিতে হয়, অর্থাৎ যদি আমরা ঋতুর কথা বলি, 6টা ঋতু নিতে হয় একটা বছরকে কমপ্লিট করার জন্য। মাস্ট বি টেকেন আপ ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার, মানে সবাইকে একসঙ্গে নিয়ে একটা বছর প্রস্তুত করা যায়, শুধু গ্রীষ্মকালকে নিয়ে হয় না, শুধু শৈত্যকে নিয়ে হয় না, শুধু বসন্তকালকে নিয়ে হয় না, সবাইকে নিতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, সমস্ত কালকে একসঙ্গে নিয়ে ঋতুচক্র তৈরি হয় এবং তাতেই একটা বছর হয়। তো স্কুইরল বলছে যে দেখো একটা জিনিসকে নিয়েই তো সবকিছু হয় না, মানে আমাদের দেশে যেমন ধরো গ্রীষ্ম প্রধান দেশ, বছরের মোটামুটি 7 মাস গরম থাকে, কিন্তু গ্রীষ্মটা শুধুমাত্র তো ঋতুচক্রের অংশ নয়, বাকি ঋতুগুলোও তো ইম্পর্টেন্ট। এবং ঠিক সেই রকম ভাবে স্কুইরল নিজেকে প্রেজেন্ট করতে চাইছে, টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার, গোলক, সেটাকে সম্পূর্ণ করবার জন্য সবকিছুকে নিতে হয়, একটি যে চক্র সেটাকে সম্পূর্ণ করবার জন্য সব রকমের ইনগ্রেডিয়েন্ট, সব রকমের বস্তু, সব রকমের ব্যক্তি সবাইকেই নিতে হয়। টু অকুপাই মাই প্লেস ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, বলছে ডিসগ্রেস অর্থাৎ কোনো অসম্মানের ব্যাপারই নয়, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি এটাকে অসম্মানের কথা মনে করি না, টু অকুপাই মাই প্লেস, কেউ যদি আমার স্থানটা অধিকার করে থাকে, অর্থাৎ কেউ যদি আমার জায়গায় দাঁড়িয়ে থাকে, কেউ যদি আমার কাজটা করে, আমি সেটাকে তো অসম্মানজনক একেবারেই মনে করি না, কারণ আমি ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়।
হুম, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি আপনার মতন বা তোমার মতন বড় নাই হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতন ছোট্ট নয়। বিশাল বড় দেহ তার একটা সুবিধে আছে, আবার বিশাল ছোট দেহ তারও একটা সুবিধে আছে। হুম, তো একজনের জায়গা আরেকজন অধিকার করতে পারে কি? পারে না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, মানে এনার্জেটিক, স্প্রাই কথাটা মানে এনার্জেটিক। হুম, মানে তোমার মধ্যে আমার মধ্যে যে ফিউরিটা আছে, আমি যে অ্যাজাইল, তুমি নও, তুমি অ্যাজাইল নও, তুমি স্থির। তা আমাদের মধ্যে ডিফারেন্স আছে। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতন বৃহৎ না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি কিন্তু আমার মতন ক্ষুদ্রও নয়, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতন অ্যাজাইল নয়, স্প্রাই মানে অ্যাজাইল, চটপটে, ছটফটে। I will not deny you make a very pretty squirrel track. হুম? আমি কিন্তু ডিনাই করব না, I will not deny, আমি এটাও ডিনাই করি না, অস্বীকার করি না, you make, তুমি তৈরি করো, অবদান রাখো, ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, একটা খুব সুন্দর স্কোয়ারেল যাতায়াতের রাস্তা তুমি আমাদের প্রদান করো। কিন্তু সেই রাস্তাটার মধ্যে আমরা চলাফেরা করে সেটাকে স্কোয়ারেল ট্র্যাক তৈরি করেছি। ট্র্যাকের মধ্যে দিয়ে স্কুইরেল না গেলে সেটা স্কুইরেল ট্র্যাক হয় না। তো ট্যালেন্টস ডিফার, প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা ট্যালেন্ট আছে, প্রত্যেকের একটা গুণ আছে, সেটা আলাদা। ডিফার করে মানে সেটা পৃথক পৃথক। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এবার বলা হচ্ছে যে সবকিছুই কিন্তু অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবকিছুই কিন্তু খুব ভালোভাবে এবং খুব চিন্তা করে এবং অত্যন্ত বিজ্ঞতা এবং বিদ্যতার সহকারে রাখা হয়েছে। রাখা হয়েছে বলা হচ্ছে, খেয়াল করো, অর্থাৎ ঈশ্বর সৃষ্টি করেছেন সবকিছু ভেবে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি নিজের পিঠে, নিজের পৃষ্ঠদেশে তোমার মতন একটা অরণ্যকে না বয়ে নিয়ে যেতে পারি, অসুবিধা নেই। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ ন্যাট, তুমি কিন্তু একটা বাদাম ভাঙতে পারবে না যেটা আমি পারি। অর্থাৎ তোমার নিজস্ব গুরুত্ব আছে, আমার নিজস্ব গুরুত্ব আছে, কেউ কারুর সঙ্গে তুলনীয় নয়, কেউ কারুর থেকে ছোটও নয়, বড়ও নয়। এটাই এই কবিতাটা নিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, তোমাদের আরেকবার এই পুরো কবিতাটা আমরা রিপিট করে নিই। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ, এবং ফর্মার মানে আগের জন মানে মাউন্টেন, দ্য ল্যাটার মানে পরের জন মানে স্কুইরেলকে লিটল প্রিগ বলেছিল। অর্থাৎ প্রিগ মানে যে নিজেকে মরালি কারেক্ট বলে প্রেডিক্ট করতে চায়, সেরকম একজন বলে তাকে ছোট করার চেষ্টা করেছিল। দ্য বান রিপ্লাইড, বান মানে এখানে কুইলকেই বলা হচ্ছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি খুব বড়, ডাউট নেই, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, কিন্তু একটা ওয়েদার তৈরি করবার জন্য সমস্ত ঋতুকেই সঙ্গে নিতে হয়, টু মেক আপ আ ইয়ার, সমস্ত ঋতুকেই সঙ্গে নিতে হয়, অ্যান্ড আ স্পিয়ার, একটা গোলককে পরিপূর্ণ করার জন্য সব রকমের জিনিসপত্রকে সঙ্গে নিতে হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমার জায়গা যদি কেউ নিতে চায় সেটা কোনো অসম্মানের জায়গা নয়, কারণ আমিও কিন্তু ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আমি যদি তোমার মতন বড় না হই এবং তুমি যদি আমার মতন ছোট না হও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার যে অ্যাজাইলনেস অর্থাৎ আমার যে দুরন্ত গতি সেটা তোমার তার হাফও তোমার নেই, তুমি পুরোপুরি স্থির এক জায়গায় আবদ্ধ। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি এটা অস্বীকার করছি না যে তুমি, তোমার অবদান রয়েছে কিসের জন্য, এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক তৈরি করার পিছনে অবদানটা কি না, তুমি আমাদেরকে বহন করো। হুম, তুমি স্থানটা দাও, কিন্তু স্থানের উপর কর্মটা আমাদের। ট্যালেন্টস ডিফার, প্রত্যেকের ট্যালেন্ট আলাদা, ডিফার করে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবকিছুই খুব ভেবেচিন্তে রাখা হয়েছে, কারণ যিনি রেখেছেন তিনি ঈশ্বর।
ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি আমার পৃষ্ঠের উপর অরণ্য বহন করতে নাই পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি কিন্তু একটা নাট ব্রেক করতে পারো না। এখন এখানে কিছু প্রশ্ন আছে, দেখো যে প্রশ্নগুলো আমরা হয়তো ডিসকাস করতে পারি। যেমন এমসিকিউ এ দ্য স্কুইরল আর মাউন্টেন, তাদের মধ্যে যে কোয়ারেলটা হয়েছিল সেটা দিয়ে তোমাদের লাইনটা শুরু হচ্ছে। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরল হ্যাড আ কোয়ারেল। আর প্রথম প্রশ্নটা তোমাদের এক্সারসাইজে আছে, দেখো, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, এই যে প্রথম লাইনটা পড়লে উত্তরটা এসে গেল, অ্যান্ড দ্য স্কুইরল, এই যে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরল হ্যাড আ কোয়ারেল, তাহলে স্কুইরল টিক মার্ক দিয়ে দাও। বান হ্যাজ নো ডাউট দ্যাট আ মাউন্টেন ইজ, এবার মাউন্টেন কি, অপশন স্মল, বিগ, নোবল, কাইন্ড, অবশ্যই বিগ। আনলাইক এ মাউন্টেন আ স্কুইরল ক্যান ক্র্যাক এ, মাউন্টেন যেটা পারে না স্কুইরল পারে, কি ক্র্যাক করতে পারে, নাট, জোক, স্টোন না লক? নাট অবশ্যই, জোক তো সবাই ক্র্যাক করতে পারে। এবার একটু কিছু এর থেকে সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে সেই ধরনের কোয়েশ্চেন। হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরল, অ্যান্সার কি, দ্য মাউন্টেন। এবার এটাকে যদি পূর্ণ বাক্যে লিখতে চাও, দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরল, মানে যেটা তোমার উত্তর সেটা শুরু করলে দ্য মাউন্টেন, এটা তুমি ফুল স্টপ দিয়ে দিতে পারো, কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখলে তার একটা রিপ্রেজেন্টেশনের যে ভ্যালু সেটা অনেক বেশি, তার একটা প্রেজেন্টেশনটাই আলাদা হয়। তো সেইখানে তুমি যদি লেখো যে হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরল, দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরল, এটা এক ধরনের অ্যান্সার। আবার যদি তুমি আরো ভালো অ্যান্সার লিখতে চাও, আরো ভালো ইমপ্রেশন ছাড়তে চাও, তাহলে তোমাকে লিখতে হবে, কবির নাম বলতে হবে, কবিতার নাম বলতে হবে, তোমাকে বলতে হবে ইন দ্য পোয়েম, ফেবল, রিটন বাই রালফ ওয়ালডো এমারসন, তারপর দিয়ে কমা, দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরল, এটা বললে তার যে ইমপ্রেশন সেটা খাতায় অসাধারণ পড়বে। আচ্ছা, এবার তোমরা বাকি কোয়েশ্চেনগুলো নিজেরা যেটা বুঝলে, যেটা বুঝতে পারলে সেটার সাহায্যে সলভ করার চেষ্টা করবে এবং কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এ সম্পর্কিত কি কি প্রশ্ন রয়েছে, এবং জানাবে তোমরা কতটা বুঝতে পারলে। আমরা সেগুলোর উত্তর নিয়ে অবশ্যই আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।